মানুষের কোনো বৈশিষ্ট্য আপনার মধ্যে পাই না। যাই হোক, আপনার ভাই বিরক্ত করার আগে ওর থেকে বাঁচার উপায় বলুন। লকার তো পড়ে গেছে, ওটার কাজ করবে না। তবে রোশানের বুকের বাবার সাথে জন্মদাগ আছে, ওখানে তোমাকে আমার কি? ওখানে আদর করতে হবে। দিয়ে এবার ভীষণ চটে গেল। এ কেমন বর? নিজের বউরে অ্যাডভাইস দিচ্ছে যে বউ যেন ভাইকে আদর করে। এরকম বরের গুল্লি মারি। ঠিক আছে, আজকে দেখুন আমি কি করি। ওর অনেক পীড়িত করার শখ, তাই না? ওর পীড়িত ছুটাচ্ছি, আর কাল সকাল হলে বাড়ি চলে যাব। আপনাকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেব। কোনো দরকার নেই এমন বর আর শ্বশুর বাড়ি। ভালোই হয়েছিল, মরে যাচ্ছিলাম। রওশন দিয়ার মাথা নিজের বুকের সাথে চেপে ধরল। দিয়া রওশনের থেকে নিজেকে ছাড়িয়ে মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। মজা করছিলাম দিয়া পাখি, তোমাকে রোশানের জন্মদাগের ওপর পানি দিতে হবে। পানি মানে? চোখের পানি। রোশানের জন্য নিয়ম আছে অনেক। রোশানের জন্মদাগে যদি কোনো মেয়ের চোখের পানি পড়ে, তাহলে সেদিনের জন্য ঘুমিয়ে যাবে, 24 ঘন্টার আগে উঠবে না। আর আজকে রাতটা কেটে গেলে ওর উঠেও লাভ নেই, কারণ ও তোমাকে আর কখনো ছুতে পারবে না, বুঝছো? কাঁদবো কেন? আমি কি ওকে ভয় পাই নাকি? তো যাও হানিমুন করো। না না, কাঁদবো, কিন্তু চোখের পানি ওর বুকে যাবে কিভাবে? যে মোটা শার্ট। খুলে ফেলতে হবে। আপনার শার্টটাই খোলার সুযোগ পায়নি, এখন দেবরের শার্টটা খুলতে হবে? আমার ক্যারেক্টারে আপনার মতো লুচুর ট্যাগ নাই। আমি লুচ্ছা? কাল রাতে বুঝাবো আমি কি। দেখলেন তো, আপনি প্রমাণ করে দিলেন আপনি লুচ্চা। যাক, আমি এখন যাই, শার্ট খুলতে হবে তো। শোনো, আবার কি? শুধু ওকে ঘুম পাড়ানোর জন্য শার্ট খুলবা, আর কিছু করবা না ওর সাথে। ও কিন্তু তোমার দেবর হয় সম্পর্কে, আর আমি তোমার জামাই। তোমাকে যেন ও সেভাবে ছুতে না পারে। জলে? উত্তরে রওশন দিয়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে দিয়ার চোখের দিকে তাকালো। রওশনের চোখে পানি টলমল করছে। দিয়া যত রওশনের চোখের দিকে তাকাচ্ছে, তত ও বাদামি চোখের গভীর অতলে হারিয়ে যাচ্ছে। যাও দিয়া পাখি, সাবধানে থাকো। রওশন দিয়াকে ছেড়ে সাইড দিয়ে দাঁড়ালো। দিয়া দরজা খুলে বাইরে চলে গেল, তবে মিনিট খানেকের মধ্যে আবার ফিরে আসলো। কি হয়েছে, কোনো সমস্যা? দিয়া রওশনের গলা টেনে নিচু করে ওর ঠোঁটে ঠোঁট শুয়ে বলল, ভালোবাসি আপনাকে, টাটা। দিয়া চলে গেলেও রওশন থায় দাঁড়িয়ে রইল। মেয়েটা এত বাজে, আগে জানলে বিয়েটা আরো আগে করতাম। ছাদে রোশন রাগে গজগজ করছে, এমন সময় দিয়া আসলো ওপরে। রোশন দিয়ার দিকে এক নজর তাকিয়ে মাটির দিকে তাকালো। 30 মিনিট ধরে কি করছো? আমার তো টাইম লাগে বেশি, তুমি জানো না? তোমার ভাইয়ের সাথে রোমান্স করছিলাম দেবরজি। ও, এত টাইম লাগে? বাথরুমটাকে বেডরুম বানিয়ে ফেলো মনে হয়। কয়টা বাজে? আমাকে দেখে কি ক্লক মনে হয়? যাও নিজে গিয়ে দেখো কয়টা বাজে। একটার কাছাকাছি। ঘুমাবো কখন? ছাদে ঘুমাবো কিভাবে? রুমে যাব আমি, আমারও ঘুম পাচ্ছে। রোশন উঠে এসে দিয়াকে কোলে তুলে নিল। দিয়া এক হাতে রোশনের গলা জড়িয়ে অন্য হাত ও শার্টের বোতামে রাখলো। দিয়া পাখি। কিচ্ছে বাল? বাল মানে? বাল মানে মানে হলো বলো, স্লিপ অফ টাং। জামা খুলো। দিয়ার কথা শুনে রোশন বিষম খেলো। এতক্ষণ শয়তানি করে এখন জামা খুলতে বলছে। রোশনেরও এবার খটকা লাগছে। বাথরুম থেকে এসে মানুষের এত পরিবর্তন হয়? আগে রুমে যাই, তারপর দিয়া পাখি। খসর খাটাসের বাচ্চা খাটাস। ভাবছি এক্ষুনি কেঁদে কেটে তোর বুক ভেজাবো। ব্যাটা বিছানা না গিয়ে খুলবে না, ঠিক করেছিস। দাঁড়া, তোর জামা ছিঁড়ে ফেলবো, তাও রুমে তোর সাথে যাব না। নামো আমাকে, নামো বলছি। রোশন দিয়াকে নামিয়ে দিল। দিয়া দাঁড়িয়ে থেকে রোশনের জামার সব বোতাম খুলে ফেললো। নাও, হয়ে গেছে, এবার চলো। সম্পূর্ণ খোলো। রোশন সম্পূর্ণ জামা খুলে ফেললো, তারপর জোর করে দিয়াকে তুলে বিছানায় ওপর রাখলো। দিয়া ততক্ষণে জন্মদাগটা দেখে নিয়েছে। রোশন ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ার দিকে এগোচ্ছে। হায় হায়, আমার সব কিছু দেখে ফেলবে, মোমবাতি নিভাও। তাইলে অন্ধকারে তোমাকে খুঁজে পাবো না তো? তাও তো ঠিক, অন্ধকারে ওর জন্মদাগও খুঁজে পাবো না। এক কাজ করি, কাঁদি। ওরে আল্লাহ, চোখে পানি আসে না কেন? এবার আমার কি হবে? ও
রোশন এসে দিয়ার ওপর হালকা ঝুঁকে ওর মাথায় হাত বুলিয়ে দিল। যান, তোমার বুকে ঘুমাবো। এত নির্লজ্জ মনে হয় জীবনও হয়নি। আল্লাহ, কি করাচ্ছ আমাকে দিয়ে? রেহাই দাও, চোখে পানি আনার শক্তি দাও। ঠিকঠাক সময় কাজের কিছু পাই না তো। রোশন দিয়াকে নিজের উদাম বুকের ওপর নিয়ে শুয়ে পড়ল। দিয়ার চোখ ঠিক রোশনের জন্মদাগের সাথে লেপ্টে আছে। দিয়া একভাবে তাকিয়ে আছে, যেন চোখ জ্বলে আর পানি পড়ে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আগে জানলে চোখে লেবু রস দিতাম, এখন তো তারও উপায় নেই। হঠাৎ দিয়া অনুভব করলো রোশনের হাত ওর শাড়ির ভেতরে যাচ্ছে। অস্বস্তি পড়ে গেল দিয়া। রোশন দুহাতে দিয়ার কোমর জড়িয়ে ধরল, তারপর হাত আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো। রাগে দিয়ার নাক মুখ লাল হয়ে যাচ্ছে, চোখগুলো জ্বলতে আরম্ভ করেছে। দিয়া পাখি, লাভ ইউ। বেয়াদব পোলা। রওশন, কোথায় আপনি? প্লিজ এখানে আসুন। রোশন দিয়ার পেট ধরে ওকে ওর বুকের ওপর উঁচু করে ধরলো। শাড়ির আঁচল পিন থেকে খুলে নিচে পড়ে গেছে। অস্বস্তিতে গা ঘিনঘিন করে উঠল দিয়ার। হঠাৎ রোশনের হাত হালকা হয়ে আসে আর দিয়া ওর বুকের উপরে ঢুক পড়ে পড়ে। দিয়া রোশনের মুখের দিকে তাকাতে দেখলো রোশন চোখ বুজে আছে। দিয়া এবার ওর বুকের দিকে তাকালো, সারা বুক ভেজা। ইয়াহু, বেঁচে গেছি। কিন্তু কাঁদলাম কখন? যখন ও তোমাকে উঁচু করে ধরেছিল তখন দিয়া পাখি। রোশনের গলা শুনে দিয়ার হাসির মুখ মলিন হয়ে গেল। এতক্ষণ পরে এসে ন্যাকামি করছে। বেয়াদব বর। গোসল করব, ব্যবস্থা করে দিন। সে কি, কেন? কিছু তো করোনি তোমরা, তাহলে গোসল কেন? দিয়ার আগে চোখে রোশনের দিকে তাকালো। রোশন হাসতে হাসতে বলল, কি হয়েছে? অপবিত্র হয়ে গেছি আমি, পবিত্র হওয়ার জন্য গোসল করব। এই ব্যাপার, চলো তোমাকে পবিত্র আমি করছি। সকালে না হয় দুজন একসাথে ফরজ গোসল করে নেব। রোশন দিয়াকে সেভাবেই কোলে নিল যেভাবে রোশন নিয়েছিল। দুই ভাইয়ের নাটক দেখে গা জ্বলে যাচ্ছে। আমার জীবনের সবচেয়ে খারাপ একটা দিন আর রাত গেল ওটা। সব হয়েছে আপনার জন্য। আপনাকে বিয়ে না করে সবুজ বা তুহিন ভাইকে বিয়ে করলে সুখে শান্তিতে থাকতে পারতাম। কাল থেকে রুমের বাইরে বের হবে না, আর তুহিন সবুজেরও আমাদের বাড়িতে আসা বন্ধ। কেন কেন? ওরা আপনার কোন পাকা ধানে মই দিছে? ওরা আমার পাকা বোটের নজর আমার উপর থেকে সরানোর চেষ্টা করছে। কি আমি পাকা? আপনি পাকা, আপনার 14 গোষ্ঠী পাকা। একদম। সেটা কি আজ জানলে? ফালতু লোক একটা। আপনার সাথে কথা বলাই হলো অপাত্রে দান করা। তোমার দান চেয়েছে কে? আমি তো আমার অধিকারটাই বুঝে নিচ্ছি। গেট রেডি ফর দ্যাট দিয়া পাখি। যত সব। সকালে রোশন ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বাইরে বেরোলো। দিয়া তখন নাস্তা করছিল। রোশনকে দেখে ওর চোখ আমরার আটি হয়ে যায়। সবাই রোশনকে দেখে মিটিমিটি হাসছে। রোশনি আজ বিকেলে ফিরে যাবো আমরা, তোর রেডি থাকিস। আমাকে দেখে সবাই হাসছে কেন? আর দিয়া পাখি মনে হচ্ছে রেগে যাচ্ছে, কাহিনী কি? রোশন নিজের জামা কাপড় দেখতে লাগলো, সব ঠিকঠাকই আছে, তাহলে ব্যাপারটা কি? ভাইয়া রাতে ঘুমিয়েছে ঠিকঠাক? ঠোঁট চেপে হাসতে হাসতে প্রশ্ন করলো রোশনি। আহা রোশনি আপু, এভাবে কেউ প্রশ্ন করে? দেখে বুঝতে পারছো না কত ভালো ঘুম হয়েছে? কথাটা বলে হাসতে হাসতে তুহিনকে স্যান্ডউইচ দিল তিথি। মানে? আর তোর হাসছিস কেন? বোকার মতন প্রশ্ন করে ফেসে গেল রোশন। দিয়া রাগ করে তাঁবুতে চলে গেছে, কারণ টিয়া অনবরত দিয়াকে খোঁচাচ্ছিল। ভাই, রাতের কাহিনী সবাইকে বলার কি দরকার? জামার বোতাম আটকে রাখলেই পারতি, শুধু শুধু ভাবি লজ্জা পেয়ে গেল। চলো। তুহিনের কথা শুনে রওশন নিজের বুকের দিকে তাকালো। সর্বনাশ, গতকাল রাতে দিয়া বুকে কামড় দিছিল, সেই দাগ স্পষ্ট বুঝে যাচ্ছে। গলার কাছটাতেও হালকা কেটে গেছে। এটা ইঁদুরের কামড়ানোর দাগ, অন্য কিছু না। হ্যাঁ তো ইঁদুরই, মেয়ে ইঁদুর। বাবা, ইদানিং ইঁদুর তোমার বুকে কামড় দেয়? গলায় তো আঁচড় দেখা যায়। দেখছো কত সৌভাগ্যবান তুমি। রশনির কথা শেষ হতে সবাই কিটমিটিয়ে হেসে ওঠে। রওশন রশনির মাথায় ছোট করে চাটি মেরে তাঁবুর দিকে হাঁটা শুরু করে। আস্তে দৌড়া ভাই, তোর বউকে কেউ নিয়ে যাচ্ছে না। তুহিনের কথায় আবার হেসে ওঠে সবাই। ওদিকে তিয়া তাঁবুর বাইরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে রওশন, আর দিয়া হাতে একটা কুঞ্চির মতো লাঠি নিয়ে মাটিতে বাড়ি দিচ্ছে। ব্যাপারটা সবাই খুব এনজয় করছে, বিশেষ করে রশনি। রশনি দিয়ার কানে কানে কিছু বলে সবাইকে নিয়ে ব্যাকপ্যাক করতে চলে গেল। দিয়া রওশনকে থামিয়ে ওর হাত ধরে বাংলোর ভেতর টানতে লাগে। উফ দিয়া পাখি, আসতে চলো, পা ব্যথা হয়ে গেছে, দৌড়াতে পারছি না। তাহলে লাফিয়ে লাফিয়ে আসুন। দিয়া রোশনের রুমের সামনে গিয়ে দাঁড়ালো।
তারপর নিজের অন্যায় বাঁধা একটা তাবিজ বের করে দরজার সামনে ছোট্ট গর্ত করে পুঁতে দিল। রশনের তাবিজে কাজ হবে না দিয়া পাখি, দাঁড়াও আমি আসছি। কিছুক্ষণ পর রওশন ফিরে আসলো, হাতে একটা পানির বোতল। রওশন এসে রুমের চারপাশে পানি দিয়ে একটা রেখা টেনে দিল। এখন কি হবে? আগামী পূর্ণিমার আগে রোশন এই রুম থেকে বের হতে পারবে না। এবার চলো, রোশনিকে ঠিক করতে হবে। কেন? রোশনি আপুর কি হয়েছে? তোমাকে বাঁচানোর জন্য রোশনি নিজেকে জিনদের দান করেছে। আজ রাতে জিনদের শোকে নিয়ে যাবে, সেজন্য আজ বিকেলে বাড়ি ফিরতে চাচ্ছি আমি। কি? এটা আগে বলেনি কেন? এখন কি হবে? জানি না, তবে একটা উপায় আছে। রোশনিকে বাঁচাতে গেলে আরেকটা মেয়ের প্রয়োজন। তাকে রোশনি সাজিয়ে জিনের সামনে নিয়ে যেতে হবে। এতে মেয়েটার উপর জিনের নজর পড়বে, আর রোশনির উপর থেকে জিনের ছায়া সরে যাবে। মেয়ে কোথায় পাবেন? সেটাও জানি না। কেউ তো ইচ্ছে করে হিসেবে ঢুকতে চাইবে না। উফ, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কেন আমার ভাই এমন হলো? কেন আমি এমন হলাম? আর কেন এবার রোশনির জীবনটা এমন পরিস্থিতির শিকার হলো? যদি আমি রোশনি আপু সাজি? না, আতকে উঠল রওশন। দিয়া করুণ গলায় বলে, কি না? আমার জন্য রোশনি আপুর আজ এই সমস্যা, আমাকে যেতেই হবে। তুমি না, আমি অন্য ব্যবস্থা করব। পূর্ণিমা হতে এখনো 14 দিন বাকি, আর আপনি তো আছেন, আমার কোনো সমস্যা হবে না। বিশ্বাস রাখতে পারেন আমার উপর। রওশন আর কোনো কথাই বলল না, সবাইকে নিয়ে বাড়ি চলে আসলো। দিয়া নিজের রুমে বসে আপেল কাটছে, এমন সময় নিঝুম আসলো। ভাবি আসবো? আরে ভাইয়া, আপনি ভেতরে আসুন, আপেল খাবেন? না ভাবি, আসলে রোশনিকে খুঁজছিলাম। ও কোথায় জানেন? আপু নিজের রুমে নেই? রোশনি তো বাড়িতেই নেই। এই সন্ধ্যায় কোথায় গেলো বুঝতে পারছি না, কিছু তো বলেও যায়নি। টেনশন করবেন না, আপনি রুমে যান, আমি আপুকে নিয়ে আসছি। বলে রুম থেকে বেরিয়ে গেল দিয়া। ফুল স্পিডে টাইপ করছে দিয়া। রাত 8টা বাজে তখন, যখন দিয়া বাংলোর কাছে এসেছে। দিয়ার চোখ বাংলোর ছাদে যেতে দিয়া দেখতে পেল রওশন রোশনি দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে 25 থেকে 30 ফুটের মতো লম্বা একটা কালো অবয়ব পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। রওশনের চোখ একদম বাদামি হয়ে গেছে, আর রশনি প্রচুর ঘামছে। দিয়া সাথে করে রশনির জামা এনেছিল, তাই ও চট করে নিচ থেকে জামা পাল্টে নেয়। তারপর ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। আপনি আমার সাথে যেতে তৈরি তো রোশনি? কোনো পিছুটান নেই তো? কালো অবয়বটা কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলো রশনিকে। জি। শীতল কণ্ঠে বলে উঠল রশনি। অপেক্ষা করুন কিছুক্ষণ, সময় আসলেই আমরা গন্তব্যে পৌঁছে যাব। আর রোশন, আপনি রোশানকে ছেড়ে দিন। রোশনকে ছেড়ে দিলে আপনি কি আমার বোনকে ছেড়ে দেবেন? যদি দিতে পারেন তাহলে রোশনকে ছেড়ে দেব আমি। অসম্ভব, রোশনিকে কিছুতেই ছাড়বো না আমরা। প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়েছি, সুযোগটা অবশ্যই কাজে লাগাবো। বিদঘুটে আর বিশ্রী আওয়াজ করে হাসতে লাগলো অবয়বটি। রওশন রোশনির দিকে তাকাতে পারছে না, কিভাবে তাকাবে সে? নিজেকে যে বড্ড অপরাধী মনে হচ্ছে রশনির সামনে। অবয়বটি পেছনে ঘুরতে শুরু করে। যখন পূর্ণরূপে অবয়বটি পেছনে ঘুরে রোশনির দিকে তাকাবে, ঠিক তখন সামনে এসে যায় দিয়া। অবয়বটি দিয়ার দিকে তাকাতেই চিল্লিয়ে উঠল। দিয়ার শরীর থেকে সাদা স্বচ্ছ আলোকরশ্মি নির্গত হচ্ছে, আর আলোর যতটুকু অংশ অবয়বটার ওপর পড়ছে ততটুকু আগুনে ঝলসে যাচ্ছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? আগুনের তৈরি জিনকে আগুনই পোড়াচ্ছে। দিয়া অবয়বটার দিকে এগিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে সেটা দিয়া নিজেও জানে না। অবয়বটি দিয়ার ভয়ে পেঁচাতে লাগলো, একসময় বিলীন হয়ে গেল রাতের কালো আধারে। দিয়া তখনও এগোচ্ছে। ছাদের একদম কর্নারে এসে পা বাড়াতেই রওশন একটানে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দিয়া সেন্সলেস হয়ে রওশনের বুকে ঢুলে পড়ল। বাড়িতে দিয়ার হাত ধরে বিছানার সাইডে বসে আছে রওশন, ওর পাশে রশনি, নিঝুম আর রিমিকা। রওশন রিমিকার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকাতেই রিমিকা বলে উঠল, দিয়াকে সব জানিয়ে দেওয়া উচিত। তাছাড়া দিয়ার উপর এখন ওর নিজের জোর নেই, আর আমাদেরও নেই। দিয়াকে এখন ওরা দুজনে কন্ট্রোল করবে। তাহলে তো 35 বছর আগের ঘটনা টেনে আনতে হবে, কিন্তু আমরা তো সবটা জানি না। দাদা জান আর চাচা জান জানেন। তোর দাদা জানের রুমটা ভালো করে খুঁজতে হবে। তিনি সব কিছুর উপায় আর নিয়মাবলী লিখে রাখতেন আমাদের উপকারের জন্য, যদি তেমন কিছু পেয়ে যায়। কিন্তু দাদাজানের রুমে তো আমাদের ঢোকার পারমিশন নেই। তুমি তো বলেছিলে দাদাজান আগে থেকেই তার রুম বন্ধ করে রেখেছেন। তাহলে উপায় কি? আমি আমার দিয়া পাখিকে এইভাবে থাকতে দেখতে পারবো না, প্রতিনিয়ত কষ্ট পেতে দেখতে পারবো না। ওরা অনেক শক্তিশালী, আমার দিয়া পাখি কিভাবে অতি সহ্য করবে?
কিছু কষ্ট সহ্য করলে অনেক বড় কিছু প্রাপ্তি করবে দিয়া, এটাই বা কম কিসের? তাছাড়া ওকেও বুঝতে হবে যে ও আর আগের মতো নেই। আম্মু, আমার শক্তি কি কোনো কাজে আসবে না? তোর বাবাও শক্তি ছিল, কোনো কাজে কি এসেছে? ভবিষ্যতে কি হবে সেটা একমাত্র আল্লাহই জানে। আব্বু কি কিছু জানে? হয়তো জানে। আচ্ছা সবাই চলো, ওদের একা থাকতে দাও। দিয়া উঠলে ওকে খাইয়ে দিস। সারাটা দিন দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে গেছে মেয়েটা। রিমিকা সবাইকে নিয়ে নিচে চলে গেল। রাত 2টা, হঠাৎ দিয়ার পেটে মোচড় দিয়ে ওঠে। হুড়মুড় করে উঠে বসে দিয়া। পাশের টেবিল হাতে পানির গ্লাস নিতে গেলেই হাত লেগে গ্লাসটা নিচে পড়ে যায়। গ্লাস ভাঙার শব্দে জেগে যায় রওশন। কাইটা ভয় পেয়ে রুমের লাইট জ্বালায়। খাটের মাঝখানে ছোট বাচ্চাদের মতন হাত প্যাক করে হাঁটুর উপর মুখ গুজে বসে আছে দিয়া। কিছুক্ষণ পর পর রওশনের দিকে তাকাচ্ছে আর মেঝের দিকে তাকাচ্ছে। দিয়া পাখি, কি হয়েছে? রওশনের শীতল কণ্ঠ শুনে দিয়ার কান্না চলে আসে। পেট সহ সারা শরীরে অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে। নড়তেও কষ্ট হচ্ছে, তাই নিজেকে এক জায়গায় গুটিয়ে রেখেছে। রওশন বিছানায় এসে বসে দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, দিয়া পাখি, কথা বলো, কোনো সমস্যা হচ্ছে? দিয়া চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। রওশন দিয়ার কান্না দেখে বেশ ঘাবড়ে যায়, কারণ দিয়া হুটহাট করে কাঁদে না। রওশন এবার দিয়াকে শান্ত করার জন্য ওকে আলতো করে জড়িয়ে ধরল। ব্যথায় কুকড়ে উঠল দিয়া। প্লিজ ছাড়ুন, ব্যথা করছে আমার। দিয়ার কান্না মিশ্রিত কণ্ঠে এমন কিছু শুনে হতবাক রওশন, সেই সাথে বেশ চিন্তিত। কোথায় ব্যথা করছে দিয়া পাখি? সারা শরীরে অসহ্য যন্ত্রণা। দিয়া ফুল হাতা জামাসহ ওড়না পেঁচিয়ে রেখেছে গায়ে, তাই রওশন বুঝতে পারছে না ব্যথার কারণ কি। দিয়া পাখি, পেছনে ঘুরতে পারবে? দিয়া অসহায় চোখে তাকালো, তাই রওশন নিজেই দিয়ার পেছনে ঘুরে বসে। ওড়নাটা খুলে পাশে রেখে দিয়া জামার চেনটা খুলে ফেললো। পুরো পিঠটায় অজস্র আঁচড়ের দাগ, খুবই তীক্ষ্ণ ধারালো নখের আঁচড়। ওষুধের যেমন হয় ঠিক তেমন লাল হয়ে আছে সারা পিঠ। রওশনের কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। রওশন দিয়াকে সাবধানে শুইয়ে দিয়ে দিয়ার পেটের অংশের কাপড়টা তুলল। নাভির নিচটা নীল হয়ে আছে, ডান সাইডে রক্ত জমে আছে। খুব কষ্ট হচ্ছে, তাই না? হুম। আমি আম্মুকে ডেকে আনছি। আম্মু এসে তোমার জামা আর পায়রা, মানে তোমার শরীরে কোথায় কোথায় কি হয়েছে সেগুলো দেখে বলবে। আমার কি হয়েছে? আমি কি মারা যাব? চোখ মোটা করে তাকালো রওশন। দিয়াও চোখ নামিয়ে চোখ বুজে ফেলল। কিছুক্ষণ পর রিমিকাকে ডেকে দিয়ার কাছে রেখে রওশন রায়হানের কাছে চলে যায়। আব্বু, দিয়া কষ্ট পাচ্ছে অনেক, তোমরা প্লিজ কিছু করো। কিছু করার নেই আমাদের। ওরা দুজন যতদিন দিয়ার সাথে থাকবে ততদিন এমন হবেই। সবটা সহ্য করতে হবে দিয়াকে। ওর শরীরের প্রতিটা জায়গায় ক্ষত, অতটুকু মেয়ে কিভাবে সহ্য করবে সবটা? এসবের জন্য তো তুমি দায়ী। তুমি যদি সেদিন রোশনকে না বাঁচাতে তাহলে সবটাই ঠিক থাকতো। কিভাবে নিজের ভাইকে মারবো আব্বু? একই গর্ভে থেকেছি আমরা, ছোটবেলায় এক বিছানায় ঘুমিয়েছে, এক প্লেটে খেয়েছে। ও সবকিছু ভুললেও আমি বলতে পারি না। রাতটা কাটতে দাও, সকাল হলেই রহস্যভেদের চেষ্টায় নেমে পড়ব। তোমার দাদাজানের ঘরের দরজা এবার খুলবে। কিভাবে? এত বছরে সেটা হয়নি, সেটা কাল হবে কিভাবে? তুমি তো মেজর রিজনটাই ভুলে যাচ্ছ রওশন। কাল তুমি আর দিয়া একসাথে দরজা খুললে তবেই ভেতরে ঢুকতে পারবে। মনে নেই তোমার মায়ের কথা? এবার চিন্তার হাত থেকে মুক্তি পাবো আমরা, কিন্তু দাদাজান কি সত্যি সবটা আগলে রাখতে পেরেছেন? সেটা তো কালই জানবে। এখন রুমে যাও, তোমাকে দিয়ার প্রয়োজন। রওশন রুমে চলে আসে। রওশনকে দেখে রিমিকা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বাইরে চলে যায়। রওশন এসে দিয়ার পাশে বসে। দিয়া ব্ল্যাঙ্কেট হাত দিয়ে চেপে ধরে শুয়ে আছে। রওশন ব্ল্যাঙ্কেটের নিচে যেতে গেলে দিয়া ইশারায় মানা করে। শীত করছে যখন, তখন ব্ল্যাঙ্কেট মুড়ে দিচ্ছ কেন? এই সাফ করলেই হতো। আমারও তো শীত করছে, আমাকে দাও। না। কেন? আমাকে সেলাই ছেঁড়া জামা আর পায়জামা পরিয়ে দিয়েছে আম্মু, বারবার উপরে উঠে যাচ্ছে সব। আপনি আরেকটা ব্ল্যাঙ্কেট এনে ঘুমান। ফার্স্ট নাইটে গাইয়ে বলেছিলাম, মনে আছে? তোমার এত বোকা বোকা চিন্তা মাথায় আসে কেন? বাসরের পরে জামা উপরে উঠে যাওয়ার চিন্তা করছো? দেখুন, এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না, তাই ফাউল কথা বাদ দিন। ব্ল্যাঙ্কেট দিলে তো চুপ হয়ে যায়, দিচ্ছ না তো? আপনি কি ফকির? আপনাদের বাড়ি আর ব্ল্যাঙ্কেট নেই? আচ্ছা, তবে এটাই আমার বউয়ের শরীরে মাদক মিশ্রিত সুভাষ লেগে আছে, তো এটা আমার চাই। আচ্ছা নিন এটা, তবে আমার দিকে আসবেন না।
কেন, বুকে জড়িয়ে না ধরলে কোনো পুরুষদের ঘুম ঠিকঠাক হয় না? এই প্রথম শুনলাম এমন বাণী। আমার সাথে থাকো, অনেক কিছু প্রথম প্রথম শুনবা, দেখবা, ফিল করবা। তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এর আগে অনেক কিছু তোমাকে উপহার দিয়েছে। কি দিছেন? মনে করো। কিছু দিছেন বলে তো মনে পড়ছে না। আর আমি বিয়ের পর থেকে এমন কিছু নেইনি যা আমার লাইফে প্রথম। তার মানে তুমি কি বলতে চাও আমি তোমার লাইফে সেকেন্ড পারসন যে তোমাকে কিস করেছে, তোমাকে ছুঁয়েছে, তোমার সাথে বাসর করেছে, তোমাকে আদর করেছে? মোটেও না, আমার ফার্স্ট কিসটাও আপনার সাথে হয়েছে, কারণ আমি কাউকে নিজের কাছে আসতেই দেইনি। আপনি আমাকে লুচু বলে ট্রাই করে থাকলে এক্ষুনি ক্ষমা চান, না হলে কিন্তু। আরে রাগ করছে কেন? আমি তো জাস্ট মনে করছিলাম কিস, বাসর সবকিছু ফার্স্ট ফিলিং আমার কাছ থেকে পেয়েছ, তুমি তো স্বীকারই করতে চাও না। আসো এবার একটু ঠোঁট কিভাবে খায় সেটা শেখায়। না, দরকার নেই, আমি মানছি আমি আপনার থেকে অনেক কিছু পেয়েছি। এবার গুড নাইট। রওশন দিয়ার পেট আলতো করে জড়িয়ে দিয়ার চুলে মুখ গুজে শুয়ে পড়ল, কিন্তু দিয়া আর ঘুম আসছে না। শুনছেন? দিয়া পাখি, ঘুমোতে দাও। আমার ঘুম আসছে না, কিছু করুন। কি করব? গান শোনান। গান শোনালে কি দিবা তুমি? হ্যাঁ পেয়েছে, আমাকে নিজ থেকে কিস করবে তুমি। ডান। আগে তো ঘুমাই, তারপর না হয় দেখা যাবে এই ব্যাটাকে কি করা যায়। রওশন দিয়াকে বুকে টেনে নিল। দিয়া গুটিসুটি মেরে রওশনের বুকে মুখ গুজে দেয়। রওশন দিয়ার চলে হাত বুলিয়ে গান গাইতে আরম্ভ করলো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। সকালে ঘুম ভাঙতেই দিয়া খেয়াল করলো ওর পেট নড়ছে। আমার পেট নড়ছে কেন? দিয়া উঠে আয়নার সামনে দাঁড়ালো। জামা উঁচু করে পেটের দিকে তাকাতে দেখলো পুরো পেটটাই নীল হয়ে আছে, সাথে হাজারো আঁচড়ের দাগ। ভয় পেয়ে গেল দিয়া, তবুও মুখে প্রকাশ করলো না, কারণ জিনের সামনে গেলে এমন অদ্ভুত জিনিসের সামনে পড়তে হবে, এটা তো স্বাভাবিক। দিয়া ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। ওদিকে রওশন ঘুমের মধ্যে দিয়ার সাইডে হাত রাখে, কিন্তু দিয়াকে পাচ্ছে না। 2 মিনিট দিয়ার সাইডটায় হাত বুলিয়ে যখন দিয়াকে না পায় তখন ভয়ে ধর পেয়ে ওঠে। সারা রুমে চোখ বুলিয়ে নিল, দিয়া কোথাও নেই। দিয়া কোথায়? এত সকালে কোথায় গেল? আর দিয়ার গায়ে ব্যথা, সেটা কি কমেছে? ঠিক তখনই ওয়াশরুমের দরজা ঠেলে বাইরে আসলো দিয়া। পরনে কুচিবিহীন একটা গোলাপি শাড়ি, চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে, পায়ের নুপুর ঝুনঝুন করে তালে তাল মেলাচ্ছে। এখন কেমন আছো? ঠিক আছে, কিন্তু সারা শরীরে কিসের দাগ? ওগুলো জিনদের আচরের। পেটের নিচটা নীল কেন? জানার কি খুব প্রয়োজন? অবশ্যই, না জানলে বুঝবো কিভাবে? জানেন, আর সকালে মনে হলো আমার পেট নড়ছে, ভেতর থেকে কেমন কেমন যেন লাগলো। তুমি প্রেগনেন্ট দিয়া, আর আমাদের টুইন বেবি হবে, একটা ছেলে একটা মেয়ে, দুজনে অর্ধেক জিন অর্ধেক মানুষ। কথাটা শোনা মাত্র দিয়ার মাথায় ঝিলিক দিয়ে উঠলো, হাত পা কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। দিয়ার হাত অটোমেটিক ওর পেটে চলে যায়। তুমি যদি না চাও তাহলে বেবিদের রাখবো না দিয়া পাখি। আমার দাদা যেন বলেছিলেন আমাদের বংশের সব ছেলেদের প্রথম সন্তান যমজ হবে, আর জিনের বৈশিষ্ট্য থাকবে ওদের মাঝে। আমিও রোশন তেমনই হয়েছে, এবার আমার বেবিরা হবে। আমাদের বেবি? প্রথমবার সন্তান এমন হয়, পরবার ঠিক হয়ে যায়, তবে এরা অনেক ভোগায়। তাই বলছি যদি বলো তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি, কাল তোমাকে নিয়ে অ্যাবর্শন করে আনবো। কথাটা শুনে দিয়ার পৃথিবী যেন থমকে গেল। ওর প্রথম সন্তান এরা। রওশন কিভাবে ভাবলো এই কথা? আমার বেবি আমার কাছে থাকবে। দিয়া পাখি, তুমি সামলাতে পারবে না ওদের, ওদের ওপর ইফরিতের ছায়া আছে, ওরা অনেক খারাপ হবে। অদ্ভুত মানুষ আপনি, নিজের সন্তানদের মেরে ফেলতে চান। ওরা তোমাকে মেরে ফেলতে এসছে, তোমাকে কষ্ট দিতে এসছে। আপনি কি চান ওদের মেরে আমি নিজেকে মারি? বাই দ্য ওয়ে, এত তাড়াতাড়ি বেবি হলো কেমনে?
বিয়ের 6 মাসও হলো না এখনো, অথচ বেবি চলে এসেছে। দূর, এখন বেবি সামলাবো নাকি নিজেকে, কিছুই বুঝতেছি না। এই জন্য বলছি অ্যাবর্শন করিয়ে ফেলতে। আপনার সমস্যা কি? ওরা ভালো না তাই তো? তো কি হয়েছে? পৃথিবীতে যে শুধু ভালো বেবি আসবে তার কোনো এগ্রিমেন্ট করা নেই। অনেক বেবি তো ভালো হয়ে জন্মায়, সঙ্গদোষে তো ওরা ঠিকই বিগড়ে যায়। আমার বেবিরা খারাপ হয়ে এসেছে, আমরা না হয় তাদের ভালো করে নিব। উপরে চলো। উপরে যাব মানে? আমি এখনো বাচ্চা মরার শখ নেই আমার। ধুর, উপরে মানে ছাদে চলো। দাদা যেন রুমে গিয়ে উপায় খুঁজতে হবে। বাবু তোমাকে নিয়ে যেতে বলেছিল। এই অবস্থায় আবু দেখলে কি ভাববে? রশনি 3/4 প্যান্ট আর গেঞ্জি পরে বাড়ি থাকে। আব্বু কিছু ভাবেনি, কারণ এখন এসব কমন। মডার্ন মেয়েরা এগুলোতে অভ্যস্ত, তাই তোমাকে কুচি ছাড়া শাড়িতেও কিছু ভাবে না। আরে রোশনি আপু তো মেয়ে, আর আমি বাড়ির বউ, এইভাবে দেখলে অভদ্র ভাববে। বাড়ির বউ কি কখনো মেয়ে হয় না? আমার আব্বু আম্মু কি কখনো তোমাকে বউ ভেবেছে? সবসময় নিজের মেয়ের মতোই ভেবে রেখেছে। ইনফ্যাক্ট রশনের চেয়েও ভালো তোমাকে বেশি বেসেছে। তাহলে আব্বুদের বললেন মেয়ে হিসেবে আমাকে একটা বিয়ে দিতে, তাদেরও তো জামাইয়ের শখ আছে, বেশ হবে। উফ আল্লাহ গো, তুমি কার পাল্লে ফেলালে আমায়? মেয়েরা 2 দিন পর 2টা বাচ্চার মা হবে, তবু সেন্সিটিভ হয় না। রওশন দরজার দিকে হাঁটতে গেলে রায়হান দরজাটা নক করে। দিয়া রায়হানকে দেখে চট করে পেছনে ঘুরে যায়। রায়হান খানিকটা ভেবাচাকা খায় দিয়ার কাজে। রওশন, মামনি ওদিকে ঘুরে আছে কেন? তোমার মামুনি আজ কুচি ছাড়া শাড়ি পরেছে, এভাবেই তোমার সামনে আসলে নাকি তুমি অভদ্র ভাববে? তে ওদিক তাকিয়ে আছে। মানে? তুমি তোমার মামুনির কাছ থেকে শোনো, আমি ফ্রেশ হতে গেলাম, ভুলেই গেছিলাম আমি এখনো ব্রাশ করিনি। আচ্ছা যা। রওশন চলে যেতে রায়হান পকেট থেকে 2টা আংটি বের করলো। মামনি এদিকে ঘোরো। আব্বু আমাকে ফকিন্নি ফকিন্নি লাগছে, পরে কথা বলবো, ঘোরা যাবে না। আমার আম্মা কুচি ছাড়া শাড়ি পরতো মামনি। আর কে বলেছে কুচি ছাড়া শাড়ি পরলে ফকিন্নি লাগে? আমার তো মনে হয় খুব সুন্দর লাগে। তাহলে তো ফেরাই যায়। দিয়া পেছনে ঘুরতেই রায়হান দিয়ার হাতে আংটিগুলো পরিয়ে দেয়। তারপর সাইডে রাখা টেবিলের উপর থেকে পানির গ্লাস উঠিয়ে একটা লকেট ভিজিয়ে দিয়াকে সেই পানি খেতে দেয়। কিসের পানি ওটা? আর 2টা আংটি কেন? আংটি দুটো আমার ছেলের মেয়েদের জন্য, আর পানিটা তোমার সুস্থতা কাম্যের জন্য। পেটে ব্যথা করলে এই লকেটটা ভিজিয়ে পানি খাবে। দিয়ার হাতে একটা লকেট দিল রায়হান। দিয়া লকেটটা উঁচু করে দেখলো লকেটের ওপর আরবি হরফে ছোট ছোট করে কিছু একটা লেখা। টিয়াদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে টিয়া। পরশু ওর বিয়ে। ছেলেটা কে, কি করে, কোথায় থাকে কিছুই জানে না ও। বলতে গেলে জানতে চায়নি ও। ছেলে সহ ছেলেদের বাড়ি থেকে কিছু মানুষ এসেছে আজ টিয়াকে দেখতে। কিছু শপিং করিয়ে দেবে টিয়াকে, সেই সাথে কিছু গহনা কিনতে হবে, যার জন্য টিয়াকে প্রয়োজন। সবুজ, তুই আর আমি কি সত্যিই আলাদা? আমরা কি কখনো এক হতে পারবো না? তুই সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছিস? করবি নাই বা কেন? তুই তো আমাকে তোর লাইফের প্যারা মনে করিস। তোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা তো আমার নেই। তবু কেন কেন এত কষ্ট হচ্ছে আমার? সবটা মেনেও মানতে পারছি না কেন? কিরে চুন্নি, কি করিস সাথে? কণ্ঠটা শুনে টিয়ার বুকের ভেতর ছাদ করে উঠল। সেই চিরচেনা কণ্ঠ, কিন্তু সে এখানে আসবে কেন? তারও তো বিয়ে, নিজের বিয়ে ছেড়ে কেউ। রানী, পেছনে তো তাকা। কে এবার পেছনে তাকালো। সবুজ আর তিথি দাঁড়িয়ে আছে। তিথির হাতে একটা ছোট্ট ব্যাগ, হয়তো বিয়ের কোনো কিছু, অথবা ওর নিজের কোনো জিনিস। টিয়া পেছন করে আবার আকাশের দিকে চেয়ে রইল। পাত্তা দিল না আমাদের। দেখলি তো সবুজ, বিয়ের সময় হলে মানুষের কত পরিবর্তন হয়। নে প্যাকেটটা তুই দে, আমি নিচে গিয়ে অন্য কাজগুলো দেখি। তিথি চলে যেতে সবুজ প্যাকেট নিয়ে টিয়ার কাছে গেল। টিয়ার সামনে প্যাকেটটা উঁচু করে ধরে নাচাতে লাগলো। সবুজ, বিরক্ত করিস না, নিচে যা। 2 দিন পর তো বিয়ে হয়ে যাবে, আপাতত এই 2 দিন বিরক্ত করতে দে, এরপর থেকে আর করবো না। তুই প্লিজ নিচে যা, ভালো লাগছে না আমার, একা থাকতে চাই আমি। কেন ভালো লাগছে না কেন? টিয়ার এবার প্রচন্ড রাগ হচ্ছে, এমনিতেই ওর মন মেজাজ খারাপ, তারপর সবুজ এসে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। তোর বউকে তো দেখালি না? তোর নজর লেগে যাবে, একেবারে বিয়ের দিন দেখিস। তোর বর দেখতে কেমন, দেখেছিস? ভালো। দেখতে হবে তো কার বর। চল এবার শপিং এ যেতে হবে আমাদের। তুই যাচ্ছিস? বারে, আমার বেস্টির বিয়ে,
ওর জন্য সবকিছু তো আমাকেই পছন্দ করতে হবে। এমন সময় টিয়ার ফোনে তিথির মেসেজ আসে। 2 দিন পর তো সারা জীবনের জন্য সবুজ রে পাবি। এখন পিরিত কম করে নিচে আয়, না হলে বিয়েটাই বন্ধ হয়ে যাবে। আর শোন, সবুজ তোর জন্য একটা আংটি কিনেছিল, হয়তো দিয়েও দিছে, ওইটা হাতে রাখিস, আন্টি খুশি হবে। টাটা বেবি। মেসেজটা পড়ে টিয়া সবুজের দিকে তাকালো। সবুজ মুখ গোমরা করে প্যাকেটটা নেড়ে চেড়ে দেখছে। টিয়া সবুজের কাঁধে হাত রাখে। সবুজ চোখ উঠিয়ে টিয়ার দিকে তাকায়। মেয়েটার চোখ মুখ এখনো ফুলে আছে। কিরে পেতনি, কিছু বলবি? আই লাভ ইউ। টিয়ার মুখে হঠাৎ ভালোবাসার কথা শুনে অপ্রস্তুত হয়ে যায় সবুজ। টিয়া সবুজকে চুপ থাকতে দেখে বলে উঠল, এটাই ভাবছিস তাই না? আমি নির্লজ্জের মতো কেন ভালোবাসার কথা বললাম? কি করব বল, তোকে ছাড়া যে আমি কিছু ভাবতে পারবি না। আর তুই তুই সব সময় আমাকে ইগনোর করিস, রাগিয়ে দিস। কাল সারা রাত কেঁদেছি এটা ভেবে যে তুই আমাকে কেন পছন্দ করিস না। এবার আমি জানতেও চাইনি আমার বরকে। আর তুই এতটাই নির্দয় যে হাসি মুখে নাটক করে গেলি। বাহ, তোর নাটকের প্রশংসা না করে পারছি না। তোকে 1 মিনিট আগে অব্দি ভালোবাসতাম, তবে না, আর না। তোর ফালতু ড্রামা বন্ধ কর। আর না মানে কি, মনে রাখিস আমি ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবি না তুই, কারণ সুযোগটাই পাবি না। নাটকের কথা বলছিস? হ্যাঁ, নাটক করেছি, কারণ আমি জানতাম তুই নিজেই আমাকে তোর মনের কথা বলবি। আসলে কি জানিস, তোর ইগো বেশি, ভাঙবি তবু মচকাবি না। ভালোবাসিস তবু দেখাতে চাস পছন্দ করিস না। তোদের মেয়েদের এত ড্রামা মনে আসে কিভাবে? দিয়া একজন ফ্যাচ ফ্যাচ করতে করতে সেই রওশন জিজুকে বিয়ে করলো, আর একটা তুই পূর্ণামি দেখাস। টিয়ার নামে একদম কিছু বলবি না, ওর জন্যই আমাদের লাইফে তুই এসেছিলি। এটা ঠিকই বললি, কিন্তু এটা বলতে পারলি না যে ওর জন্যই তুই আমাকে আর আমি তোকে পেয়েছি। আমি বিয়ে করব না। ওকে ফাইন, কোনো ব্যাপার না। আমার কাজিন অনেক সুন্দরী। কি? কোন কাজিন? আরে ওই যে আছে না, ফর্সা করে লম্বা, বিদেশি টাইপের। তুই ওকে পছন্দ করিস? ওহ, এই জন্যই আমি মাত্র যখন নিজের মনের কথা বললাম তখন তুই কিচ্ছু বললি না। তো যা না, তোর ওনাকে বিয়ে কর আর আমাকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দে। ছাড়ার জন্য এত কষ্ট করে বিয়ে অবধি আসেনি। যেটা শুনতে চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। এবার সবুজের ভালোবাসা দেখি, সবুজের রঙে রাঙামো তোকে। বলে কোলে তুলে নিল টিয়াকে। সিঁড়ি দিয়ে টিয়াকে কোলে নিয়ে নামছে সবুজ। সবুজের বন্ধুরা সিটি দিয়ে সবুজকে উৎসাহ দিচ্ছে। দাদাজানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে রওশন, দিয়া, রিমিকা, রশনি আর রায়হান। রায়হান দরজার সামনে এসে দাঁড়িয়ে দিয়ার কাছ থেকে লকেটটা নিয়ে দেওয়ালে ছোঁয়ালো। তারপর দিয়াদের ইশারা করলো যেন রওশন প্লাস দিয়া একসাথে দরজায় হাত রাখে। ড্রাম শব্দ করে দরজা দুদিকে খুলে যায়। দিয়া ভেতরটা একবার রুকি দেয়। এটা কতদিন পর পর পরিষ্কার করা হয়? টানা 29 বছর পর দরজা খুলতে পেরেছি আমরা। রওশনের কথা শুনে দিয়া ডাব ডাব করে দরজার দিকে চেয়ে রইল। ঘরের ভেতরটা কোনো লাইব্রেরির চেয়ে কম না। বিশাল বড় একটা বইয়ের তাক, সম্ভবত হাদিস আছে ওখানে। দক্ষিণ দিকে জানলা, আর সেখানে একজনের শোয়ার মতন একটা চৌকি রয়েছে। উত্তর দিকে আল্লাহর নামে দেওয়ালে ফলক কাটা। পূর্ব দিকে সাদা জুব্বা আর কিছু জায়নামাজ। পশ্চিম দিকে একটা জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে, আর তার উপর একটা কোরআন শরীফ। কতটা সুষ্টি একটা ঘর, এক বিন্দু ধুলাও কোথাও নেই। দেখে মনেই হচ্ছে না যে এই রুমটা টানা 29 বছর বন্ধ ছিল। সবাই ঘরের ভেতরে ঢুকলো। দিয়া একধারে বইয়ের তাকটার দিকে তাকিয়ে আছে। একটা বই সোনালি আভায় জলজল করছে। দেখুন, ওই বইটা কেমন জলজল করছে। দিয়ার কথা শুনে সবাই তাকটার দিকে তাকালো, কিন্তু কোনো উজ্জ্বলা কারোর চোখে পড়ল না। রওশন এসে দিয়ার হাত টেনে চৌকিটায় বসালো। দিয়া প্রথমে বসতে না চাইলেও গায়ে ব্যথার জন্য বসে গেল। বাড়ির সবাই প্রতিটা বই খুলে চেক করছে কোথাও দাদাজানের লেখা কিছু আছে নাকি। ঠিক তখন দিয়ার চোখ বিছানার জায়নামাজের দিকে যায়। কুরআন শরীফের এক এক পাতা উল্টে যাচ্ছে আপনা আপনি। দিয়া আর ওদিকে তাকালো না, ভয় লাগছে ওর। ওদিকে পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। দিয়া উঠে রওশনের পাশে সে দাঁড়ায়। কি হলো, উঠে এলে কেন? যাও গিয়ে বসে থাকো। পেটের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু করে দিছে বেবিরা, বসে থাকতে পারছি না। বেবিগুলো সময়ের তুলনায় বেশি বেড়ে উঠবে আর ওদের শক্তির প্রকাশ করবে, বলেছিলাম তো তোমাকে। উপরে তাকে একটা বই জলজল করছে, ওটা নামান না কেন? ওটা দেখতে চাই আমি। কোনটা, ভালো করে বলো। দিয়া হাতের ইশারায় একটা বই দেখালো।